নমস্কার, আমি নিহারঞ্জন চক্রবর্তী। আপনাদের স্বাগত জানাই আমার এই ইউটিউব ভিডিওয়ে। আমি দীর্ঘদিন ধরেই ব্যবসা, এক্সপোর্টের প্রসেস এবং বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত ভিডিও বানাই। অনেকেই আন্তর্জাতিক ব্যবসা শুরু করতে চান, যেহেতু একটা প্রচণ্ড লাভজনক ব্যবসা, তাই সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে মাঝপথে থেমে যান। সেই সমস্যাটাকে আমি সহজ করে করতে চাই। আমার লক্ষ্য একটাই, বাংলা ভাষাভাষী মানুষ যেন আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্ববাজারে ব্যবসা করতে পারেন। এই চ্যানেলে আমি একদম শূন্য থেকে শুরু করে ধাপে ধাপে শেখাবো কিভাবে আপনি এক্সপোর্টের বিজনেসটা করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যেমনটা বলছিলাম যে এক্সপোর্ট বিজনেস যেহেতু একটা প্রচণ্ড লাভজনক ব্যবসা, তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাকে এক্সপোর্ট সম্বন্ধে আমি পুরো গাইডলাইন বলে দেবো যে আপনি কিভাবে এক্সপোর্ট বিজনেসটা করবেন। আচ্ছা, এক্সপোর্ট বিজনেস করতে গেলে অনেকেই ভয় পান যে বিরাট কিছু জানতে হবে, বিরাট শিক্ষাগত যোগ্যতার দরকার। তেমন কিছুই নয়। আসুন আজকে স্টেপ বাই স্টেপ দেখে নিন কিভাবে এক্সপোর্ট বিজনেস আপনারা করবেন। আচ্ছা, এক্সপোর্ট বিজনেস করতে গেলে প্রথমেই আপনাকে কিছু কাগজপত্র তৈরি করতে হবে। তো কাগজপত্র তৈরি করার প্রসেস যে খুব বিরাট মারাত্মক কিছু তা নয়। আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে খুব কম দিনে, খুব কম সময়ের মধ্যে আপনি আপনার এক্সপোর্ট বিজনেসের জন্য একটি কোম্পানি স্ট্যাবলিশমেন্ট করতে পারবেন এবং পরবর্তীকালে আপনি এক্সপোর্ট করতে পারবেন। আচ্ছা, এক্সপোর্ট বিজনেস করতে গেলে প্রথমেই আপনাকে একটা কোম্পানি স্ট্যাবলিশমেন্ট করতে হবে। দেখা যাক কিভাবে আপনি কোম্পানি স্ট্যাবলিশমেন্ট করবেন। আচ্ছা, কোম্পানি স্ট্যাবলিশমেন্ট করতে গেলে আপনাকে প্রথমেই কিছু কিছু জিনিস তৈরি করতে হবে, যেমন হচ্ছে ট্রেড লাইসেন্স, জিএসটি তৈরি করতে হবে, বা আরও অনেক কিছু। স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করি। প্রথমে আমরা জেনে নেব যে একটা কোম্পানি কিভাবে ফরমেশন করবেন। দেখুন, কোম্পানি ফরমেশন করতে গেলে আপনাকে বিভিন্ন রকমের প্রসেস আছে। একটা হচ্ছে একক মালিকানা বা সোল প্রোপাইটারশিপ বিজনেস যেটাকে বলছি, আর একটা আছে পার্টনারশিপ বিজনেস। আপনি কারোর সঙ্গে পার্টনারশিপে ওই বিজনেস করতে পারেন বা প্রাইভেট লিমিটেড কোম্পানিও তৈরি করতে পারবেন। আমি প্রথমেই আপনাকে বলবো যে আপনারা সোল প্রোপাইটারশিপ বিজনেস মানে এটাতে যান যে আপনি একক মালিকানা। এইটার ক্ষেত্রে কি হবে, প্রথমেই আপনাকে একটা কোম্পানি স্টেবলিশমেন্ট করতে হবে যেটার মালিকানা আপনার, সিঙ্গেল ওনার থাকবে, ফুল কন্ট্রোল আপনার মধ্যেই থাকবে, আর আনলিমিটেড লাইবিলিটি এবং প্রফিট আপনার মধ্যেই থাকবে। এবার অনেকেই মনে করেন যে আমি পার্টনারশিপে করব। পার্টনারশিপেও করতে পারেন, 2 বা তার বেশি লোক নিয়েও আপনি পার্টনারশিপে করতে পারেন। তো 2 or more ওনার্স করতে পারেন। কন্ট্রোলটাও আপনার ছড়িয়ে যাবে 2-3 জনের মধ্যে। জয়েন্ট লাইবিলিটিস থাকবে। এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রসেসগুলো আলাদা। তো আমরা আপনার যেটা ভালো লাগবে, আপনি চাইলে নিজের মালিকানাধীন কোম্পানি তৈরি করতে পারেন বা পার্টনারশিপ বা প্রোপাইটারশিপ বিজনেস আপনি তৈরি করতে পারেন। এইটা হচ্ছে সেকশন 1। এটা হচ্ছে কোম্পানি তৈরি করার প্রসেস। আচ্ছা, কোম্পানিটা হলো, এবার তৈরি করবেন কিভাবে? কোম্পানি তৈরি করতে গেলে তো তার কিছু প্রসেস আছে। অফিস কোথায় দেখবেন? আমি আপনাকে বলবো নিজের বাড়ি থেকেই আপনি এই বিজনেস শুরু করুন। কারণ প্রথমেই যে প্রচুর ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে এমনটা নয়। আপনি নিজের মতো করে নিজের বাড়ি থেকেই একটা বিজনেস শুরু করুন। সেক্ষেত্রে আপনার নিজের বাড়ির ইলেকট্রিসিটি বিল লাগবে, আধার কার্ড লাগবে। যদি আধার কার্ডের সঙ্গে আপনার বাড়ির অ্যাড্রেস সেম হয় তাহলে তো আর কথাই নেই। আলাদা করে অফিস রাখবেন না, আপনার বাড়ি থেকেই আপনি একটা কোম্পানি তৈরি করতে পারবেন। তাহলে আপনাকে কি বললাম যে আপনার বাড়ি থেকেই আপনি এই কোম্পানি তৈরি করতে পারবেন। এবার অনেকে চান ব্যাপারটাকে আরেকটু বড় করে করতে, মানে অফিস করে করতে। তাহলে অফিস করেও আপনি করতে পারেন। অফিস করে করতে গেলে কি করতে হবে, আপনাকে কারোর একটা ঘর ভাড়া নিতে হবে বা কারোর একটা অফিস ভাড়া নিতে হবে। সেখানে তার সঙ্গে আপনি রেন্ট এগ্রিমেন্ট করে নেবেন, মানে বাড়ি ভাড়ার চুক্তিপত্র। আর যিনি ল্যান্ডলর্ড থাকবেন, অর্থাৎ ওই জায়গাটার যে মালিক, তার একটা এনওসি লাগবেন যে হ্যাঁ ওখানে আপনি ব্যবসা করছেন, আর তার একটা ইলেকট্রিক বিল লাগবে। এই 3টে থাকলেই আপনি এখান থেকে ট্রেড লাইসেন্স করে নিতে পারবেন। তাহলে প্রথম কি বললাম, আপনি প্রথমে আগে কোম্পানি সেট আপ করতে হবে। কোম্পানি সেট আপ আপনি নিজের বাড়ি থেকেও করতে পারেন বা আপনি অফিস ভাড়া নিয়েও করতে পারেন। আমি আপনাকে রেকমেন্ড করব প্রথম দিকে আপনি নিজের বাড়ি থেকেই এই ব্যবসাটা শুরু করুন। সেক্ষেত্রে আপনার কোনো কিছুই লাগবে না। সেক্ষেত্রে আপনার প্যান কার্ড, আধার কার্ড, আর আপনার একটা ইলেকট্রিসিটি বিল লাগবে, তাহলেই আপনার হয়ে যাবে। এবার আসা যাক পরের স্টেপে। আচ্ছা, একটা কোম্পানি তৈরি করতে গেলে আপনাকে একটা ট্রেড নেম দিতে হবে, মানে কোম্পানির নাম। আপনি আপনার মনের মতো করে দেবেন। যেমন এখানে আমি একটা লিখেছি, যেমন চক্রবর্তী এক্সপোর্ট, বা আপনি দিতে পারেন বেঙ্গল অ্যাগ্রো এক্সপোর্ট। সেটা আপনার ব্যাপার, আপনি কিভাবে এখানে নাম দেবেন। মনে রাখবেন এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্যবসা, এখানে ট্রেড নেমটা একটা ম্যাটার করে। ধরুন কোনো
সাম্প্রদায়িক বা ধর্মীয় নাম দেবেন না, সেক্ষেত্রে কাজ করতে একটু অসুবিধাই হয়। আপনাকে বলবো একটা জেনারেল নাম দিতে। তো যাই হোক, সে কথা আপনার ব্যাপার। ট্রেড নেমটা আপনি একটা সঠিকভাবে চয়ন করবেন। তো স্লাইডে চলে যাই। চতুর্থতে কি হবে, আপনাকে কোম্পানির ট্রেড লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্স তাহলে প্রথমেই বললাম আপনাকে, আপনি যদি বাড়ি থেকে এইটা কোম্পানিটা স্ট্যাবলিশমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনার বাড়ির ইলেকট্রিসিটি, আপনার আধার কার্ড, প্যান কার্ড দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এই ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই কিন্তু আপনি নিজেও করতে পারেন, বা আপনার পাড়াতে দেখবেন বা আপনার এলাকায় দেখবেন অনেকেই আপনার কাজ করে। আপনার পাড়াতে অনেকেই দেখবেন অ্যাকাউন্টসের কাজ করে, তো তাদেরকে খুব কম পয়সা দিলেও তারা কিন্তু এইগুলো করে দেয়। আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় হন, তাহলে আপনি মিউনিসিপ্যালিটির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন, আর পঞ্চায়েত এরিয়া হলে পঞ্চায়েত এরিয়া থেকে অ্যাপ্লাই করবেন। এখন কিন্তু অনেক সুবিধা হয়ে গেছে, এখন কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি এই ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবার তাহলে আপনার বাড়ি ভাড়া হলে রেন্ট এগ্রিমেন্ট দিয়ে অ্যাপ্লাই করবেন, আর নিজের বাড়ি হলে আপনি ইলেকট্রিসিটি বিল বা আপনার প্যান কার্ড বা আধার কার্ড দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এই জন্য আপনার আধার, ফটো, অ্যাড্রেস প্রুফ, আর ভাড়া বাড়ি হলে রেন্ট এগ্রিমেন্ট, তাহলে আপনার ট্রেড লাইসেন্সটা হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে দেখছি। আচ্ছা, ট্রেড লাইসেন্স হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একটা কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তখনই হবে যখন আপনার ট্রেড লাইসেন্স থাকবে। আগেই আপনি ট্রেড লাইসেন্স করে নিয়েছেন, এখন আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট একটা করতে হবে। মনে রাখবেন, কারেন্ট অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে একটা সঠিক ব্যাঙ্কে করতে হবে। গভর্নমেন্ট ব্যাঙ্কেও করতে পারেন, অথবা প্রাইভেট এই ব্যাঙ্কেও করতে পারেন, যে কোনো একটা ব্যাঙ্কে করতে পারেন। তো আমি বলবো, আচ্ছা এখানে দেখে নেবেন যে ব্যাংকে আপনি করবেন সেখানে কিন্তু ফরেক্স ট্রানজাকশানের সুবিধা যেন থাকে। তো আপনি এমন একটা ব্যাংকে করলেন যে ব্যাংকের ওই ব্রাঞ্চে হয়তো ফরেক্স ট্রানজাকশানের সেরকম সুবিধা নেই, সেহেতু আপনাকে কী করতে হবে, একটু শহরের দিকে এসে এই অ্যাকাউন্টগুলো আপনাকে করতে হবে। মনে রাখবেন, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এই কাজ করা যায় না, এটা আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট দিয়েই করতে হবে। তাহলে কারেন্ট অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে ট্রেড লাইসেন্স আপনি আগেই করে নিয়েছেন, আপনাকে যেমন বললাম আপনার প্যান কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, ফটোকপি, এই চারটে জিনিস হয়ে গেলেই আপনার কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট হয়ে যাবে। কারেন্ট অ্যাকাউন্ট করার কথা যেটা বললাম, যে এমন ব্যাংকে করবেন যেখানে ফরেক্স ট্রেড মানে বৈদেশিক মুদ্রার লেনদেন হয়, এমন ব্যাংকে আপনি করবেন। তারপরেরটাতে চলে আসি। এবার আমি একটা বলবো যে জিএসটি রেজিস্ট্রেশন আপনি অবশ্যই করবেন। আচ্ছা, এক্সপোর্ট করতে গেলে জিএসটি লাগে কি লাগে না, এটা নিয়ে একটা দ্বিমত আছে। আমি আপনাকে বলবো জিএসটি রেজিস্ট্রেশন অবশ্যই করবেন। এক্সপোর্ট করতে গেলে কিন্তু জিএসটি ম্যান্ডেটারি নয়, কিন্তু আপনি যখন মার্চেন্ট এক্সপোর্টার হিসাবে কাজ করবেন, অথবা আপনি যে এই যে এক্সপোর্ট করলেন তার যে কিছু কিছু আপনাকে সরকার ইনসেন্টিভ প্রোভাইড করে, সেই ইনসেন্টিভগুলো কিন্তু জিএসটি না থাকলে আপনি পাবেন না। তো আমি অবশ্যই বলবো জিএসটি রেজিস্ট্রেশন আপনি অবশ্যই করবেন। তারপর একটা যেটা আইইসি কোড, তাহলে আইইসি কোড আপনাকে কিন্তু করতে হবে, এইটা হচ্ছে আপনার এক্সপোর্ট বিজনেসের জন্য ম্যান্ডেটারি। আইসি কোড আপনি কোথায় পাবেন? আইসি কোড হচ্ছে ডিজিএফটির ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবেন যে এক্সপোর্ট বিজনেসের জন্য কিন্তু গভর্নমেন্ট প্রচণ্ডভাবে উৎসাহিত করে। এই যে এক্সপোর্টের জন্য দেখবেন বিভিন্ন দেশে এত এই যে ট্যারিফের প্রবলেম হচ্ছে, বা এই যে পৃথিবীটা দাঁড়িয়ে আছে কিন্তু এক্সপোর্টের উপর। অতএব প্রত্যেকটা দেশের প্রত্যেকটা গভর্নমেন্ট চায় তার দেশ থেকে যেন বেশি পরিমাণে এক্সপোর্ট হয়। সেই জন্য প্রত্যেকটা গভর্নমেন্ট, সেটা যে দেশেই গভর্নমেন্ট হোক, ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, যে কোনো দেশের গভর্নমেন্ট চায় যে তার দেশ থেকে যেন এক্সপোর্ট হয়। সেই জন্য গভর্নমেন্ট সবসময় স্কিলের ওপর তারা নজর দিচ্ছে, বিভিন্ন রকম ট্রেনিং করাচ্ছে, আপনার ইনসেন্টিভ প্রোভাইড করছে। তো এইগুলো কিন্তু গভর্নমেন্ট ব্যবস্থা করছে। তো অতএব এই এক্সপোর্ট করার জন্য কিন্তু গভর্নমেন্ট আপনাদেরকে বলছে আপনারা বেশি বেশি পরিমাণে এক্সপোর্ট করুন। আর এক্সপোর্ট যেহেতু একটা লাভজনক ব্যবসা, ডলার ইনকাম হয়, বিদেশি মুদ্রা ইনকাম হয়, তো সেই জন্য গভর্নমেন্ট আপনাদেরকে সব সময় কিন্তু উৎসাহিত করে যে আপনারা যাতে এক্সপোর্ট করেন। সেই জন্য আমিও অনেকবার অনেক রকম ভিডিও করে আপনাদেরকে বলি যে আপনারা এক্সপোর্ট বিজনেস করেন, কারণ এক্সপোর্ট বিজনেসটাতে প্রচণ্ড প্রফিট, এবং সেই সঙ্গে প্রত্যেকটা দেশের একটা ব্যাকবোন তৈরি হয়। তো এটা গেল একটা এক্সপোর্টের বিজনেসের উপর সরকারের যে একটা মানসিকতা বা সরকারের যে একটা এর পেছনে উৎসাহ, তো সেটা সম্বন্ধে আমি এখানটা একটুখানি আপনাদেরকে একটু অবহিত করলাম বা একটু অ্যাড করলাম।
আচ্ছা, ট্রেড নেম নিয়ে আমি আরও একটা দুটো কথা বলতে চাই, এটা একটু মাথায় রাখবেন যে ট্রেড নেম আপনাকে কিন্তু সঠিকভাবে দিতে হবে। দেখুন, এটা একটা ইন্টারন্যাশনাল ব্যবসা, আপনার কোম্পানির নামটা কিন্তু প্রথম সেখানে রিফ্লেক্ট করে। দেখুন, পৃথিবীতে এখন এত হেট্রার্স বা এত হেট মানুষের মধ্যে হয়ে গেছে না, তো সেটা একটা একটা অন্য জায়গাতে চলে গেছে। ধরুন, আপনি এমন একটা রিলিজিয়াস নাম দিলেন, সেটা হয়তো আপনি একটা শিপমেন্ট বিক্রি করছেন বা কোথাও একটা মাল পাঠাচ্ছেন, ধরুন আরবিয়ান কান্ট্রিতে বা এমন মাল পাঠাচ্ছেন সেখানে আপনার কোম্পানির নামটাই একটা রিলিজিয়াস, বা বা আপনি কোনো একটা এমন একটা কান্ট্রিতে পাঠাচ্ছেন যেখানে সেই নামটাতে একটা সমস্যা হবে, এমন একটা নাম দেবেন, জেনারেল নাম দেবেন। যেমন ধরুন হচ্ছে বেঙ্গল অ্যাগ্রো এক্সপোর্ট বা ইন্ডিয়ান এক্সপোর্ট বা ইন্ডিয়ান রাইস এক্সপোর্ট, এমন ইন্টারন্যাশনাল রাইস এক্সপোর্টার, এমন কিছু নাম দেবেন না যেখানে আপনার শিপমেন্ট বা আপনার প্রোডাক্ট যতই ভালো হোক সেখানে সেটা হয়তো অ্যাকসেপ্ট করছে না, হয়তো আরবিয়ান কান্ট্রিতে সেটা অ্যাকসেপ্ট করছে না, বা আপনি এমন নেপালে কোনো একটা মাল পাঠাচ্ছেন সেখানে এক রকমের মানুষ বসবাস করে, সেখানে আপনার ওই নামটা অ্যাকসেপ্ট করছে না। একটা নিউট্রালাইজ নাম দেবেন, কোনোভাবেই কোনো রিলিজিয়াস নাম দেবেন না। আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান করি এবং আমি সেই বাড়ি থেকে বা সেই ফ্যামিলি থেকেই আমি বিলং করি। একটা ইন জেনারেল নাম দেওয়ার জন্য আমি আপনাকে এটা বলবো। আচ্ছা, আপনাকে কি করতে হবে, আইইসি কোড করতে হবে, ইম্পোর্ট এক্সপোর্ট কোড, আইইসি আপনাকে করতে হবে। এটা ছাড়া আপনি এক্সপোর্ট বিজনেস করতে পারবেন না। ডিজিএফটির ওয়েবসাইট থেকে আপনি আইসি কোড বানিয়ে নিতে পারবেন। আইএফসি কোডের জন্য ফিস লাগে 500 টাকা, গভর্নমেন্ট ফিস 500 টাকা। আপনি পাড়ার যে কাউকে যারা অ্যাকাউন্টসের কাজ করে বা আপনার এলাকার তাকে দিলে আপনারা সামান্য ফিস নিয়ে আপনার কাছ থেকে সে এই আইইসি কোডটা বানিয়ে দেবে। তাহলে আমরা এতক্ষণ ডকুমেন্টেশন দেখছিলাম, তাহলে ডকুমেন্টেশনের জন্য আপনাকে কি কি লাগবে আমরা আরেকবার রিক্যাপ করে নিই। প্রথম হচ্ছে আপনাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে। 1 নম্বর হচ্ছে আপনাকে ট্রেড লাইসেন্স। তারপরে দ্বিতীয় নম্বর কি হলো, আপনাকে জিএসটি করতে হবে। 3 নম্বর হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। তারপরে হচ্ছে আপনার আইইসি কোড। এই 4টে করে নিলেই কিন্তু আপনার এক্সপোর্ট বিজনেসের বেশিরভাগ কাগজপত্রই তৈরি। দেখুন, ট্রেড লাইসেন্স, জিএসটি, কারেন্ট অ্যাকাউন্ট, এই 3টে কিন্তু যে কোনো ব্যবসা আপনি করতে চান এই 3টে আপনাকে করতেই হবে। এক্সট্রা হচ্ছে শুধু আইইসি কোড। এই আইসি কোডটা কি, এই আইসি কোডটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট কোড, যেটা ছাড়া আপনি এক্সপোর্ট বিজনেস করতে পারবেন না। এটা কিন্তু ইন্টারন্যাশনালি এটা লাগে যে আইসি কোড ছাড়া আপনি এই ব্যবসা করতে পারবেন না। তো খুব সোজা, আপনার পাড়ায় কেউ যদি অ্যাকাউন্টসের কাজ করে তাকে যদি আপনি কিছু টাকা দেন তাহলে এই পেপারগুলো সবকটাই সে বানিয়ে দিতে পারবে বা আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন। যেমন বললাম, আইসি কোডের জন্য গভর্নমেন্ট ফিস 500 টাকা, ট্রেড লাইসেন্সের জন্য আপনি অনলাইন করে দেবেন, অনলাইনে অ্যাপ্লাই করা যায় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এরিয়ায়। আর কারেন্ট অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকে আপনি যাবেন যেখানে ফরেক্স ট্রানজ্যাকশন হয়, তাহলে সেখানে আপনি একটা কারেন্ট অ্যাকাউন্ট করে নিতে পারবেন। এই পর্যন্ত হলো। এবার এখানে কিছু 4টে জিনিস লাগে, যেটা হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, এর কিছু 2-3টে কাগজ লাগে। সেইটা প্রথমেই লাগবে না, সেটা আপনি অর্ডার কনফার্ম হলে এইটা আপনার লাগবে। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু করতে হবে না, আপনাকে শুধু ক্লায়েন্ট ধরে আনতে হবে। ক্লায়েন্ট ধরে আনা মিনস হচ্ছে আপনাকে বিদেশে ক্লায়েন্টের সঙ্গে আপনাকে করেসপন্ডেন্স করতে হবে অর্ডার পেলে। বাকি সমস্ত কাজের জন্য আপনার এই সিএইচএ বলে একজন হয়, কাস্টম হাউস এজেন্ট, এরা কিন্তু সমস্তভাবে আপনাকে গাইড করে দেবে কি লাগবে, কি পেপার ওয়ার্ক লাগবে। কিন্তু কোম্পানিটা ফরমেশন আপনাকেই করতে হবে, যেটা সিএইচ আপনাকে করে দেবে না। কোম্পানি ফরমেশন হয়ে গেলে বাকি আপনি শুধু ব্যবসা করবেন, বাকি আপনাকে সমস্ত কিছু গাইড করে দেবে সিএইচ, এরা সব কিছু করবে। আপনি শুধু মার্কেটিংয়ের ওপরে ধ্যান দেবেন বা কাস্টমার করেসপন্ডেন্সে ধ্যান দেবেন। আপনাকে কিন্তু এই এত কমপ্লায়েন্স করতে হবে না, সিএইচে আছে, ওরা সামান্য কিছু ফিস নেয়, ফিস নিয়ে আপনাকে পুরো ব্যাপারটা গাইড করে দেবে। আচ্ছা, এবার আর একটা জিনিস আপনাকে এখানে ম্যান্ডেটারি বলে দিই, কারেন্ট অ্যাকাউন্ট করে নেওয়ার পর আপনাকে একটা এডি কোড রেজিস্ট্রেশন করতে হবে। এডি কোড রেজিস্ট্রেশনটা কি, আপনার যে টাকাটা বাইরে থেকে আসবে, ডলারে টাকাটা যে আসবে, সেটার জন্য আপনাকে এডি কোড রেজিস্ট্রেশন করতে হবে। এবং যখন আপনি এক্সপোর্ট করবেন, সেই আইইসি গেট মানে হচ্ছে আপনার সমুদ্র বন্দর বা সরকারের যেখানে এই এক্সপোর্টের কাজগুলো হয় সেটাকে বলে আইইসি। ইনল্যান্ড হলে ওটাকে আইইসি গেট বলে। আর যদি আপনি কোনো
সমুদ্র বন্দর বা নদী বন্দর দিয়ে পাঠাতে চান, সেখানে এইটা লাগে। এটা পরবর্তীকালে আপনি নিজেই বুঝে যাবেন যখন এক্সপোর্ট করবেন। তাহলে মেন 4-5টা জিনিস আপনাকে আমি আরেকবার বলে দিতে চাই যে এক্সপোর্ট করতে গেলে আপনার কী কী পেপার লাগবে। দেখুন, যে কোনো কোম্পানি খুলতে গেলে আপনাকে প্রথমেই যেটা করতে হবে, ট্রেড লাইসেন্স। এটা আপনাকে করতে হবে। ট্রেড লাইসেন্স আপনি নিজের ঘরের অ্যাড্রেসেও করতে পারেন বা অফিস ভাড়া নিয়েও করতে পারেন। 2 নম্বর হচ্ছে জিএসটি। এইটা আপনি করে নেবেন, আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারেন বা আপনার এখানে যারা অ্যাকাউন্টসের কাজ করে তাদের দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। 3 নম্বর হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। 4 নম্বর হচ্ছে আইসি, যেটা ছাড়া আপনি এক্সপোর্ট করতে পারবেন। এটাই মেন। এটার ফিজ হচ্ছে 500 টাকা। আর একটা এডি কোড রেজিস্ট্রেশন। আপনার যখন কারেন্ট অ্যাকাউন্ট হয়ে যাবে তখন ওই ব্যাংক থেকে একটা এডি কোড রেজিস্ট্রেশন করে দেবে, সেটা আপনাকে জমা দিতে হবে যখন আপনি এক্সপোর্ট করবেন। এই 4-5টা আপনার পেপার হয়ে গেলেই আপনি কিন্তু এক্সপোর্ট করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম যে এক্সপোর্ট বিজনেস করতে গেলে কি কি পেপার ওয়ার্কস লাগে। আপনাদের কি মনে হলো যে এই পেপার ওয়ার্কসগুলো কি খুব একদম মেহনত সাপেক্ষ, যে করা যাবে না? খুব সহজভাবেই আপনি এই পেপারগুলো তৈরি করে নিতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আমি আরও এক্সপোর্টের ওপর অনেক ভিডিও আপনাদের এখানে এই চ্যানেলের মধ্যেই দিয়ে দেবো। আমি চাই বাংলা ভাষাভাষী মানুষ যারা বাঙালি আছেন, সেটা ইন্ডিয়া হোক বা বাংলাদেশ হোক, আসাম হোক, ত্রিপুরা হোক, অল ওভার ইন্ডিয়া থেকে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন তারা যেন এই ব্যবসাটা করতে পারেন। আপনি আমাদের এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এটুকুনি আশা রাখি। এবং আজকের জন্য এই ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করলাম। নমস্কার।